গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই দেখছো এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা আলোচনা করতে চলেছি 2021 সালের ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিলিমসের যে জিকেগুলো এসেছিলো সেগুলো সম্পর্কে। সো প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা ছিল নিম্নলিখিতদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের ডেনমার্ক উপনিবেশ ছিল। অ্যাকচুয়ালি ডেনমার্ক না, এটা হচ্ছে ডেনমার্ক উপনিবেশ। তো পশ্চিমবঙ্গের ডেনমার্ক উপনিবেশ ছিল শ্রীরামপুর, হুগলিতে। আর যদি বলে ডাচদের প্রথম উপনিবেশ পশ্চিমবঙ্গে কোথায় ছিল, তাহলে আমরা বলবো চিনসুরা। ডাচ বলতে নেদারল্যান্ডের যে লোকেরা ছিল তাদেরকে ডাচ বলা হতো। যদি বলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রথম কোথায় তাদের ফ্যাক্টরি সেট আপ করেছিল, তাহলে আমরা বলবো সুরাটে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রথম কোথায় ফ্যাক্টরি সেট আপ করেছিল, আমরা বলবো সুরাটে। সো নেক্সট কোশ্চেন, অলিম্পিকের প্রতিটি 5টি রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ। মানে অলিম্পিকের 5টি রিং থাকে, 5টি রিংয়ের 5টা কালার থাকে, সেই 5টা কালার বা রং 5টা আলাদা আলাদা মহাদেশকে প্রতিনিধিত্ব করে বা রিপ্রেজেন্ট করে। তাহলে যদি বলা হয় যে এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ কোন কালার করে, হলুদ কালার বা হলুদ রং। যদি বলা হয় সবুজ কালার কোন মহাদেশকে প্রতিনিধিত্ব করে, তাহলে আমরা বলবো অস্ট্রেলিয়া। যদি বলে নীল কালার কোন মহাদেশের প্রতিনিধিত্ব করে, তাহলে আমরা বলবো ইউরোপ। যদি বলে কালো কালার কোন মহাদেশের প্রতিনিধিত্ব করে, তাহলে কালো কালার আমরা বলবো আফ্রিকা। আর এখানে বেঁচে থাকলো একটাই কালার, সেটা হচ্ছে রেড বা লাল। রেড কালার প্রতিনিধিত্ব করে আমেরিকার। চলো নেক্সট কোশ্চেনে, যে SVEEP প্রোগ্রাম কি। অ্যাকচুয়ালি এখানে জিজ্ঞেস করতে চেয়েছে SVEEP প্রোগ্রামের ফুল ফর্ম। তো SVEEP প্রোগ্রামের ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। যে বি অপশনটা দেখছো সেটা একদম সঠিক অ্যান্সার। SVEEP প্রোগ্রাম কি? SVEEP প্রোগ্রাম হচ্ছে সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। চলো তার পরের কোশ্চিনে, যে 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন। তো 1857 সালের যে মহাবিদ্রোহ ছিল এটা আমাদের স্বাধীনতার কয়েকটা আন্দোলনের মধ্যে সবথেকে বড় আন্দোলন ছিল। তো সেই বিদ্রোহ ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, আর ভারতের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নেতারা এই বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিলেন। তো কানপুর থেকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে নানা সাহেব। এবার এখানে বি নাম্বার অপশানে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ নেতৃত্ব দিয়েছিলেন কোথা থেকে? দিল্লি থেকে। সি অপশানে তোমরা সবাই দেখতে পাচ্ছ রানী লক্ষ্মীবাই। রানী লক্ষ্মীবাই 1857 সালের মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে ঝাঁসি থেকে। আর ডি নাম্বার অপশানে তোমরা যেটা দেখছো বেগম হজরত মহল। এই বেগম হজরত মহল 1857 সালের মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন লখনৌ থেকে। চলো পরের কোশ্চিনে, যে 2023 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে। 2023 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ভারতবর্ষে। আর সেই 2023 সালে যে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ছিল সেখানে জিতেছিল কে? সেখানে জিতেছিল অস্ট্রেলিয়া। কাকে হারিয়ে? ভারতকে হারিয়ে। এরপর যদি কোশ্চিন আসে যে 2027 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে, সেটা হবে 3টা দেশে একসাথে। একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নামিবিয়া। যদি বলে 2027 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে, সেটা হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া আর জিম্বাবুয়েতে। চলো পরের কোশ্চিনে, এবার কোশ্চিন এসেছে যে হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন। তো হিন্দি সিনেমা জগতে যে অভিনেতা দাদামণি নামে পরিচিত ছিলেন তার নাম অশোক কুমার। এখান থেকে আরেকটা কোশ্চিন আছে, সেটা হচ্ছে ট্র্যাজেডি কিং কাকে বলে। হিন্দি সিনেমা জগতের ট্র্যাজেডি কিং বলা হয় হচ্ছে দিলীপ কুমারকে। ট্র্যাজেডি কিং। যদি বলে ট্র্যাজেডি কিং কাকে বলা হয়, ট্র্যাজেডি কিং, তো ট্র্যাজেডি কিং বলা হয় দিলীপ কুমারকে। চলো পরের কোশ্চিনে, যে কোন মুঘল সম্রাট দিল্হি ইলাহি প্রচলন করেন। দিনহি ইলাহি প্রচলন করেছিলেন আকবর। দিনহি ইলাহি বাদেও যদি বলে বুলন্দ দরওয়াজা কে তৈরি করেছিলেন, বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন আকবর। এছাড়াও আকবর কী করেছিলেন, মনসবদারি প্রথার প্রচলন করেছিলেন। তাহলে কি বললাম যে কোন মুঘল সম্রাট দিনহি ইলাহি প্রচলন করেছিল, আকবর। এছাড়াও আকবর কী করেছিল, বুলন্দ দরওয়াজা তৈরি করেছিল। তাছাড়াও আকবর কী করেছিল, মনসবদারি প্রথার প্রচলন করেছিলেন। যদি বল, এবার এ নম্বর অপশানে তোমরা দেখছো শাহজাহান লেখা আছে। যদি বলে যে লাল কেল্লা কে তৈরি করেছে, তাহলে আমরা বলবো শাহজাহান। যদি বলে তাজমহল কে তৈরি করেছে, তাহলে আমরা বলবো শাহজাহান।
আর হুমায়ুন থেকে যে কোশ্চেনটা আছে সেটা হলো হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত, সেটা হলো দিল্লিতে। আর যদি কোশ্চেন বলে যে জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত, সেটা হচ্ছে লাহোরে। তাহলে কি বললাম, হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত, দিল্লিতে। আর জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত, লাহোরে। লালকেল্লা কে তৈরি করেছে, শাহজাহান। চলো পরের কোশ্চিনে। যে পরের কোশ্চেনটা যে সি প্লাস প্লাস কী, তো সি প্লাস প্লাস হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে কম্পিউটারের কোশ্চেন। তো কম্পিউটারের কোশ্চেন থেকে আরও কিছু জানা যাক। যে কম্পিউটারের কোশ্চেন আছে যে কম্পিউটারের যে র্যাম থাকে সেই র্যামের ফুল ফর্ম কী, তো সেই র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কম্পিউটারে যে র্যাম থাকে তার ফুল ফর্ম কী বললাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর একটা জিনিস থাকে যেটাকে বলা হয় রম। রমের ফুল ফর্ম কি, রিড অনলি মেমোরি। রমের ফুল ফর্ম কি বললাম, রিড অনলি মেমোরি। এছাড়াও আরও একটি পার্ট থাকে যেটা হচ্ছে সিপিইউ। এই সিপিইউ এর ফুল ফর্ম কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। চলো পরের কোশ্চেন জানা যাক। পরের কোশ্চেন হলো যে 2020 সালের টোকিও অলিম্পিকে জ্যাভেলিনে স্বর্ণপদক জয়ী নীরাজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের অধিবাসী ছিলেন। তো 2020 সালে, তাহলে এখানে ফার্স্ট কোশ্চেন আমরা কি জানতে পারলাম যে 2020 সালের যে সামার অলিম্পিক ছিল, যে গ্রীষ্মকালীন অলিম্পিক ছিল, সেটা কোথায় হয়েছে, টোকিওতে। 2020 সালের যে গ্রীষ্মকালীন অলিম্পিক ছিল সেটা কোথায় হয়েছে, টোকিওতে। তারপর সেই 2020 সালে 2020 সালের যে সামার অলিম্পিক টোকিওতে হয়েছিল, সেখানে একজনই ভারতীয় খেলাড়ি যিনি স্বর্ণপদক জিতেছিলেন, তার নাম কি, নীরাজ চোপড়া। সেই নীরাজ চোপড়া কোথা থেকে বিলং করে, পানিপথ। এই পানিপথটা কোথায়, হরিয়ানাতে। যদি বলে নীরাজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত, জ্যাভেলিন থ্রো। আর 2020 সালে যে টোকিও অলিম্পিকে নীরাজ চোপড়া হচ্ছে 87.58 মিটার জ্যাভেলিন থ্রো করেছিলেন। 87.58 মিটার জ্যাভেলিন থ্রো করেছিলেন, যেটার জন্য তিনি কী পেয়েছিলেন, স্বর্ণপদক পেয়েছিলেন 2020 সালের টোকিও সামার অলিম্পিকে। চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন হলো যে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, যে বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত। যদি বলা হয় বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত, আলিপুরদুয়ারে। এছাড়াও পশ্চিমবঙ্গের কিছু বিখ্যাত জাতীয় উদ্যান আছে যেগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে, যেরকম জলদাপাড়া। ডাইরেক্টলি কোশ্চেন আছে যে জলদাপাড়া অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত, পশ্চিমবঙ্গ। এরপর আসে যে গরুমরা অভয়ারণ্য কোন রাজ্যে, পশ্চিমবঙ্গ। এছাড়াও কোশ্চেন আছে যে নেওড়া ভ্যালি অভয়ারণ্য কোন রাজ্যে, পশ্চিমবঙ্গ। সিঙ্গালীলা অভয়ারণ্য কোন রাজ্যে, পশ্চিমবঙ্গ। সুন্দরবন ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কোন রাজ্যে, পশ্চিমবঙ্গ। চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন হচ্ছে কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছে। যে কলমকারী চিত্রশৈলী উৎপত্তি হয়েছে অন্ধ্রপ্রদেশে। কোথায়, অন্ধ্রপ্রদেশে। এর সঙ্গে আরেকটা কোশ্চেন আছে যে পাটাচিত্র কোথাকার। কি বললাম, যে পাটাচিত্র কোথাকার, পাটাচিত্র হচ্ছে উড়িষ্যা। আরেকটা কোশ্চেন আছে পাটাচিত্র, বলে যে পাটাচিত্র কোথাকার, সেটা হচ্ছে উড়িষ্যা। যদি বলে কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল, অন্ধ্রপ্রদেশ। আর যদি তোমাদের বলা হয় যে পাটাচিত্র চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল, তাহলে তোমরা বলবে উড়িষ্যাতে। এছাড়াও এখানে তোমরা আরেকটা অপশন দেখছো যে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ থেকে দুটো খুব ফেমাস কোশ্চেন জিজ্ঞেস করে। একটা হচ্ছে যে সাঁচি স্তূপ কোথায়, মধ্যপ্রদেশে। আরেকটা কোশ্চেন আছে যে ভীমবেটকা রক শেল্টার, সেটা কোথায়, মধ্যপ্রদেশে। তাহলে কি বললাম, মধ্যপ্রদেশে। সাঁচি স্তূপ কোথায়, মধ্যপ্রদেশে। আর ভীমবেটকা রক কাট শেল্টার যদি বলা হয় সেটা কোথায়, মধ্যপ্রদেশে। যাওয়া যাক পরের কোশ্চেনে। পরের কোশ্চেন হচ্ছে অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন। অজাতশত্রু অ্যাকচুয়ালি মগধের অধিপতি ছিলেন। আর যদি কোশ্চেন আসে অজাতশত্রু কোন বংশের রাজা ছিল, তাহলে বলবে হর্ষাঙ্ক বংশের রাজা ছিল। অজাতশত্রু কোন বংশের রাজা ছিল, হর্ষাঙ্ক বংশের রাজা ছিল। আরেকটা কোশ্চেন আসে যে অজাতশত্রুর বাবার নাম কি। যদি অজাতশত্রুর বাবার নাম জিজ্ঞেস করে তাহলে বলবে বিম্বিসার। অজাতশত্রুর বাবার নাম কি, বিম্বিসার। যাওয়া যাক পরের কোশ্চেনে। যে 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন। অ্যাকচুয়ালি এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তো এটা যদি তোমাদের পরীক্ষায় আসে এইভাবে আসবে না, তোমাদের পরীক্ষায় ডাইরেক্টলি কোশ্চেন আসবে যে এদের মধ্যে কে তীরন্দাজির সাথে যুক্ত। তো 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেছিলেন, ধর্মেন্দ্র তিওয়ারি। কে লাভ করেছিলেন, ধর্মেন্দ্র তিওয়ারি। এছাড়াও আরেকটা খুব ফেমাস বা বিখ্যাত নাম আছে যার নাম দীপিকা কুমারী। সে কিসের সাথে যুক্ত, তীরন্দাজি। ডাইরেক্টলি কোশ্চেন আসবে যে দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত। দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত, তোমরা কি বলবে, তীরন্দাজি। পরের কোশ্চেন যে বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়। তোমরা সবাই জানো বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়, রাজা রামমোহন রায়কে।
বাংলা রেনেসাঁসের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। এছাড়াও রাজা রামমোহন রায় কী করেছিলেন? যে সতীদাহ প্রথাকে রদ করেছিলেন। কবে? 1829 সালে। বাংলা রেনেসাঁসের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। এছাড়াও রাজা রামমোহন রায় কী করেছিলেন? সতীদাহ প্রথাকে রদ করেছিলেন। কবে? 1829 সালে। এছাড়াও রাজা রামমোহন রায় কী করেছিলেন? যে ব্রহ্ম সমাজ তৈরি করেছিলেন। কবে? 1829 সালে। পরে আরেকটা অপশন তোমরা দেখছো, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী করেছিলেন? বিধবা বিবাহ আইন নিয়েছিলেন। কবে? 1856 সালে। বিধবা বিবাহ কে নিয়েছিল? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কবে? 1856 সালে। পরের কোশ্চেন এসছে যে ক্লোরোফিল নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান। অ্যাকচুয়ালি এখানে জিজ্ঞেস করতে চেয়েছে যে ক্লোরোফিলে কোন ধাতু থাকে। অ্যাকচুয়ালি ক্লোরোফিলে থাকে ম্যাগনেসিয়াম। এছাড়াও ডি নাম্বার অপশান দেখছো ক্যালসিয়াম, যেটা দিয়ে আমাদের হাড় তৈরি, হাড়ে সবথেকে বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে। এছাড়াও আরেকটা কোশ্চেন আছে যে হিমোগ্লোবিনে কোন ধাতু সবথেকে বেশি পাওয়া যায়, সেটা হলো আয়রন, Fe। যদি বলে হিমোগ্লোবিনে কোন ধাতু সবথেকে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে আয়রন, Fe। চলো পরের কোশ্চেনে, যে সর্বভারতীয় কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল। যদি কোশ্চেন আসে সর্বভারতীয় কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল, 1936 সালে। সর্বভারতীয় কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল, 1936 সালে। এরপরে কোশ্চেন আসে যে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন, তাহলে আমরা কি বলবো? স্বামী সহজানন্দ সরস্বতী। কি বললাম? স্বামী সহজানন্দ সরস্বতী। স্বামী সহজানন্দ সরস্বতী। অল ইন্ডিয়া কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল, 1936 সালে। যদি বলা হয় যে সেই অল ইন্ডিয়া সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন, স্বামী সহজানন্দ সরস্বতী। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছ 1946, 1946 সালে কী হয়েছিল? নৌবিদ্রোহ। যদি বলে নৌবিদ্রোহ কবে হয়েছিল, 1946 সালে। এছাড়াও এখানে আরেকটা অপশন দেখছো 1916, খুব ইম্পর্টেন্ট। 1916 সালে কী হয়েছিল? লখনৌ চুক্তি। যদি বলে লখনৌ চুক্তি কবে হয়েছিল, 1916 সালে। কার কার মধ্যে হয়েছিল লখনৌ চুক্তি? লখনৌ চুক্তি হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে। 1916 সালে কী হয়েছিল বললাম? লখনৌ চুক্তি। যদি বলা হয় লখনৌ চুক্তি কার কার মধ্যে হয়েছিল, ভারতীয় জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে। চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা হলো এটা, যে 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন। 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন লুইস গ্লুক। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল। তো তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে, তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে যে 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিল। 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিল জন ফসে। এই কোশ্চেনটা এবার ফুড এসআই এক্সামে এসেছিল, জন ফসে। যদি বলে 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন, জন ফসে। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন, তাহলে আমরা কি বলবো? নার্গিস মোহাম্মদী। নার্গিস মোহাম্মদী। নার্গিস মোহাম্মদী। চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন, যে 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে। এই 10 ডিগ্রি চ্যানেল কি করেছে? দুটো দ্বীপপুঞ্জকে আলাদা করেছে। তো এই 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করেছে। মানে আন্দামান আর নিকোবর যে দ্বীপপুঞ্জ আছে তার মাঝখান দিয়ে এই 10 ডিগ্রি চ্যানেলটা গিয়েছে। চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন হলো যে টোকিও অলিম্পিকে পদক বিজয়ী লাভলিনা বোরগোহাই কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? এ ছিল আসামের বাসিন্দা। টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বোরগোহাই কোন রাজ্যের বাসিন্দা ছিল? আসাম। আর যদি বলে লাভলিনা বোরগোহাই কোন খেলার সাথে যুক্ত, তাহলে তোমরা কি বলবে? বক্সিংয়ের সাথে যুক্ত। কোন খেলার সাথে যুক্ত? বক্সিংয়ের সাথে যুক্ত। আর 2020 সালের যে টোকিও অলিম্পিক হয়েছে, সেই টোকিও অলিম্পিকে লাভলিনা বোরগোহাই যে মেডেল জিতেছিলেন সেটা হচ্ছে ব্রোঞ্জ মেডেল বা ব্রোঞ্জ পদক। এছাড়াও আসামের আর একজন ফেমাস খেলোয়াড় আছে যার নাম হিমা দাস। সবাই জানো সে কিসের সাথে যুক্ত? যার নাম কি? হিমা দাস। সে কিসের সাথে যুক্ত? হিমা দাস আমাদের ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট। হিমা দাস কিসের সাথে যুক্ত? ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট। এছাড়াও এখানে আরেকটা দেখছো অপশন মণিপুর। মণিপুরের দুজন ফেমাস খেলোয়াড় আছে। একজন হচ্ছে ম্যারি কম, যিনি কিসের সাথে যুক্ত? বক্সিং। যদি বলে ম্যারি কম, যে ম্যারি কম আছে, ম্যারি কম কোন রাজ্যের বাসিন্দা? ম্যারি কম হচ্ছে আমাদের মণিপুর রাজ্যের বাসিন্দা। আর যদি বলে ম্যারি কম কোন খেলার সাথে যুক্ত? বক্সিং। এছাড়াও মণিপুর থেকে আরেকজন খেলোয়াড় আছে যার নাম হচ্ছে সাইখম মীরাবাই চানু। সাইখম মীরাবাই চানু। যদি বলে এই সাইখম মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? মীরাবাই চানু। যদি বলে এই মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত, তাহলে আমরা কি বলবো? ভারোত্তোলন বা ওয়েট লিফটিং। কোন রাজ্যের বাসিন্দা? মণিপুরের বাসিন্দা। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন হচ্ছে যে
কোন বছর পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প চালু করেছিল? তো এখানে ফার্স্ট কোশ্চিন আসবে যে কন্যাশ্রী প্রকল্পটা কোন রাজ্যের। যদি কোশ্চিন আসে কন্যাশ্রী প্রকল্প কোন রাজ্যের, আমরা কি বলবো? পশ্চিমবঙ্গ। সেকেন্ড কোশ্চিন যে এই কন্যাশ্রী প্রকল্পটা কবে চালু করা হয়েছিল? 2013 সালে। এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে 13 থেকে 18 বছর বয়সী মানে যারা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী অবধি পড়ে তাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্পটা নিয়ে আসা হয়েছিল। আর কে নিয়েছিলেন? পশ্চিমবঙ্গ সরকার। চলো পরের কোশ্চিনে, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেছিলেন? নিকাশি ব্যবস্থার প্রথম প্রচলন করেছিলেন হচ্ছে সিন্ধু সভ্যতার লোকেরা। আর নিকাশি ব্যবস্থা মানে ড্রেনেজ সিস্টেম। চলো পরের কোশ্চিনে, যে জাতীয় প্ল্যানিং কমিশন কবে তৈরি হয়েছিল বা কোন সালে তৈরি হয়েছিল? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। জাতীয় প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল 1950 সালে। যদি ডেট জিজ্ঞেস করে তাহলে বলবে 15 মার্চ। জাতীয় প্ল্যানিং কমিশন কবে তৈরি হয়েছিল? 1950 সালে 15 মার্চ। আর যদি বলে জাতীয় প্ল্যানিং কমিশন কে তৈরি করেছিল? পণ্ডিত জওহরলাল নেহরু। অ্যাকচুয়ালি এই যে জাতীয় প্ল্যানিং কমিশন হয়, এই প্ল্যানিং কমিশনের অধ্যক্ষ বা সভাপতি হন প্রধানমন্ত্রী নিজেই। তাহলে যদি বলে জাতীয় প্ল্যানিং কমিশন যে তৈরি হয়েছিল 1950 সালে, তখন জাতীয় প্ল্যানিং কমিশনের সভাপতি কে ছিলেন? আমরা কি বলবো? পণ্ডিত জওহরলাল নেহরু। চলো পরের কোশ্চিনে, যে হিটকোর ফুল ফর্ম কি? এখানে তোমরা দেখছো হিটকো লেখা আছে, যে হিটকোর ফুল ফর্ম কি? হিটকোর ফুল ফর্ম হচ্ছে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। হিটকোর ফুল ফর্ম কি? হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। অ্যাকচুয়ালি যে রাজারহাট বা কলকাতায় যে ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে, সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো ঠিকঠাকভাবে তৈরি হচ্ছে কি হচ্ছে না সেটা দেখাশোনার কাজ কে করে? হিটকো। তো আমরা এই 50টা কোশ্চিন অবধি যে জিকেগুলো ছিল ডাব্লিউবিপি কনস্টেবল 2021 সালের প্রিলিমসের, সেগুলো আলোচনা করলাম। তো ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। যাদের যাদের এই ক্লাসটা ভালো লাগলো তারা প্লিজ এই চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।